প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবার ফিরে এলাম আপনাদের মাঝে। আমাদের আজকের বিষয় একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি কিভাবে আয় করতে পারে সেই বিষয় নিয়ে। একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি চাকরি তার প্রথম পছন্দের জিনিস, কিন্তু সবসময় চাকরি পাওয়া সহজ হয় না, কারণ তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি তার কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু পড়াশোনার পাশাপাশি চাকরি বাদেও আরও কিছু কাজ করে ইনকাম করা যায়, অন্তত পড়াশোনার খরচটুকু যোগানোর সুযোগ তৈরি হয়। এমনই সুযোগ নিয়ে চলছেন ইয়াসির আলম নকিব, যিনি পড়াশোনার পাশাপাশি কাজ করছেন মানে ফটোগ্রাফি করছেন বেশ অনেক দিন থেকেই। তো আমরা তার কাছে জানবো উনি কিভাবে এই ফটোগ্রাফিতে আসলেন, কিভাবে তার জীবন শুরু হলো এবং এখন কিভাবে কাজ করছেন ইত্যাদি। ইয়াসির আলম নকিব, আপনাকে স্বাগতম আমাদের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক ধন্যবাদ আমাকে শোতে ইনভাইট করার জন্য। ওকে নকিব, আপনার কাছে জানতে চাইবো যে আপনি এই ফটোগ্রাফি পেশাতে কিভাবে আপনার শুরুটা হলো? আমার ফটোগ্রাফি পেশা শুরু হয়েছে আমার বড় ভাইয়ের বিয়েতে ছবি তোলার মাধ্যমে। ওকে, ছবি তোলার মাধ্যমে বলতে ওখানে আপনি কি ওটা দিয়েই কাজ শুরু করেন, না কিভাবে শুরু মানে সুযোগটা হলো? আসলে আমি যখন ছিলাম মানে আমার ভাইয়ের বিয়েতে আমার একটা বড় ভাই ছিলেন, যিনি আমাকে ক্যামেরাটা দিয়ে বলেছিলেন যে তুমি কিছু ছবি তুলো। তো আমার কাছে কোনো স্কিল ছিল না, উনি আমাকে বেসিক্যালি যেসব জিনিসপত্র ক্যামেরাতে শেখা লাগে সেসব ক্যামেরাতে শিখাই দিয়েছিলেন। তারপর যখন আমি ছবি তুলছিলাম তখন আমার কেন জানি ছবি তুলতে বেশ ভালো লাগছিল। তো আমি জানি না কিছু, তাও আমি বেশ কয়েকটা ছবি তুলি, আমাকে খুব আগ্রহী অনুভব করি ছবি তোলার জন্য। ওইখান থেকে আমার ছবি তোলার জার্নিটা শুরু হয়। আচ্ছা, মানে যে অন্যের দেখায় দেওয়া সিস্টেমে ছবি তুলতে তুলতে ছবি লাগাটা ভালো লেগে যায় বলা যায়। আচ্ছা, সেটা হলো যে একজন প্রফেশনাল ক্যামেরাম্যানের ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলছিলেন, সেখান থেকে ভালো লাগলো। জি। কিন্তু তারপরে আপনি যখন এই পেশাতে ঢোকার ইচ্ছা প্রকাশ করলেন বা ইচ্ছা হলো, তখন কি আপনি একটা ক্যামেরা কিনে ফেলেছিলেন নাকি কিভাবে শুরু করেছিলেন আসলে? না, এই জার্নিটা এতটাও ইজি হয় না। ওকে। তো বিষয়টা কি, আমার কাছে কোনো ছবি তোলার মতো ডিভাইস ছিল না। আম্মু তখন স্মার্টফোন ব্যবহার করতেন। তো আম্মুর ওই ফোনটা থেকে আমার ধীরে ধীরে ছবি তোলার এটা শুরু। আমি স্ট্রিটে যাই, রাস্তাতে যাই, যে আমি ফোন দিয়ে বিভিন্ন রকমের ছবি তুলি, তো আমার ভালো লাগে। তারপর আমি একটা ছোট ডিজিটাল ক্যামেরা ক্যাননের মানে সাধারণ যে ডিজিটাল ক্যামেরাগুলো, ওই তারপর যখন আমি বুঝতে পারলাম যে আচ্ছা আমি এখন ভালোই আমার আগ্রহ এটাতে, ইভেন আমি এটা নিয়ে ফিউচারে কিছু করতে চাচ্ছি, সো সেই জন্য আমি একটা ডিজিটাল ক্যামেরা পারচেস করি পরবর্তীতে টাকা জমিয়ে। আচ্ছা আচ্ছা, মানে নিজে টাকা জমিয়ে ডিজিটাল ক্যামেরা মানে ডিএসএলআর যেটাকে বলে আর কি, ডিএসএলআর কেনা হয়। আচ্ছা, তো ডিএসএলআর কেনা হলো, যথারীতি পড়াশোনাও চলতেছে। এমনি আমি যদি জানাই ভুল না করি যে আপনি অ্যারাউন্ড ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েই মনে হয় আপনি কিছুটা কর্মজীবনে প্রবেশ করেন। জি, বলা যায়। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে যে কর্মজীবন এবং একই সাথে পড়াশোনা, এই দুইটা চালাতে কি কোনো সমস্যা তৈরি হয় কিনা? তেমন কোনো সমস্যা হয় না, ব্যালেন্স হয়ে যায়, দুটোই ব্যালেন্স হয়ে যায়। জি। আচ্ছা, এখন আমরা একটু পিছনে ফিরে যাই যে ডিএসএলআর কেনা হলো, দেন যে ডিএসএলআর কেনা হলো মানে যে কিছুটা প্রফেশনাল ফটোগ্রাফির দিকে ইচ্ছা থেকেই করা। জি। কোথাও কি কোনো ট্রেনিং নেওয়া হয়েছিল এই ফটোগ্রাফির জন্য? না, কোনো ট্রেনিং নেওয়া হয় নাই। আমি গ্রাউন্ড লেভেল থেকে ধীরে ধীরে শিখে আমি এই অবস্থাতে এসেছি আজকে। তো আমি যখন কোনো সমস্যা হতো বা আমি বিভিন্ন রকম টিউটোরিয়াল দেখতাম ইউটিউবে। তো ওইখান থেকে আমার অনেক জ্ঞান আসতো যে কীরকমভাবে কাজগুলো করা যায়, কীভাবে ছবি তুললে আরও বেটার আউটপুট পাওয়া যায়। তো ওইখান থেকে আমার শেখা বেসিক্যালি। ওকে, তার মানে যদি এভাবে বলি যে আমরা মানে আপনার কোনো যে প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি বা কোনো ট্রেনিং নাই, যা শেখা ইউটিউব থেকে বা হয়তো কোনো বড় ভাইয়ের থেকে একটু দেখে এরকম। এক্সেলেন্ট। তার মানে আমরা যদি কেউ কাজ করতে চাই, আমাদের যদি কাজের মানে স্টুডেন্ট লাইফে আমাদের কাজের যদি ইচ্ছা থাকে, তাহলে অন্তত এতটুকু বুঝলাম যে আমাদের নিজের যে মোবাইল ফোন আছে সেটা দিয়েই শুরু করা যেতে পারে। অবশ্যই। দেন যদি নিজের আগ্রহ থাকে এবং সুযোগ মনে হয়, তখন আমরা ডিএসএলআর এর কথা ভাবতে পারি। আমরা সবসময় বলি যে যে মেয়েদের বয়স আর ছেলেদের স্যালারি জিজ্ঞাসা করতে হয় না, কিন্তু তারপরেও জাস্ট আমাদের যারা দর্শক আছেন, যারা স্টুডেন্ট আছেন, কিছু করতে চান, তাদের আগ্রহটা তৈরির উদ্দেশ্যে আমরা জানতে চাইবো যে আপনি ফটোগ্রাফি করে নিশ্চয়ই অনেকগুলো ইভেন্ট কাভার করছেন। তো এই ইভেন্ট কাভারেজের ভিতর থেকে আপনার কেমন আয় হয়েছে, বা একটা বলার মতো কোনো ইভেন্ট আছে কিনা যেখান থেকে যে হ্যাঁ আমরা একটু উৎসাহ দিতে পারি, এরকম একটা ফিগার বলতে পারি কিনা? অ্যাকচুয়ালি যদি বলি ভাইয়া, অ্যাপ্রক্সিমেটলি আমি একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল,
তো ক্রিকেট টুর্নামেন্টে আমি বেশ মানে ইয়ে বলবো না, অ্যাপ্রক্সিমেটলি 70,000 মতো। 70,000? জি, 70,000 মতো। স্টুডেন্ট লাইফে 70,000 টাকা আসলে অনেক টাকাই। আচ্ছা, 70,000 টাকা অনেক টাকা, তো এটা তো খুবই ভালো খবর। কিন্তু আচ্ছা, টাকাটা পেলেন, তারপরে টাকা দিয়ে কি করছিলেন? টাকা দিয়ে আমার হচ্ছে একটা ভালো ক্যামেরা ছিল ঠিকই, কিন্তু আমার একটা এডিটিং যে মেশিন সেটাও আমার লাগতো। মেশিন বলতে কম্পিউটার? কম্পিউটার। তো সেই জন্য আমি একটু টাকা জমিয়ে আরও একটা ভালো কম্পিউটার নিয়ে আমার জন্য। আচ্ছা আচ্ছা, এবার আমি একটু উল্টো দিকে আসি। সে হচ্ছে যে আপনি না হয় ধাপে ধাপে একটা ডিএসএলআর কিনলেন, পরবর্তীতে একটা কম্পিউটারও কিনলেন, কিন্তু একজন নতুন স্টুডেন্ট, একটা স্টুডেন্টের কাছে সর্বোচ্চ 15 থেকে 20,000 টাকার স্মার্টফোনই থাকে, এর বাইরে কিছু না। তাহলে সে এই ফটোগ্রাফি যদি করতে চায়, মোবাইল দিয়ে কি সে করতে পারবে ফটোগ্রাফি? অবশ্যই। এই জেনারেশনে ফটোগ্রাফি হচ্ছে খুবই খুবই ইজি, সবার কাছে স্মার্টফোন আছে। আমরা হচ্ছে রীতিমতো মার খাইছি আমার কাছে ফোন নিয়ে বাইরে বের হওয়ার জন্য। সো ওইটা হচ্ছে একটা অন্য লেভেলের স্ট্রাগল। তো ভালো লাগতো বিষয়টা, কিন্তু এখন তো সবার হাতে স্মার্টফোন, যে কেউ চাইলে এখন ছবি তুলতে পারে। একটা মানুষকে অন্য মানুষের থেকে আলাদা করে তাদের রুচি। তো যার রুচি যতটা ভালো হবে সে তত স্ট্যান্ড আউট করবে আমার মনে হয়। ওকে, মোবাইল ফোন আর হচ্ছে একটা ডিএসএলআর, জি, দুইটার মধ্যে দামের পার্থক্য অনেক থাকে, কোয়ালিটিরও নিশ্চয়ই পার্থক্য আছে। কিন্তু একজন স্টুডেন্টের পক্ষে কিন্তু ডিএসএলআর কেনা সম্ভব না, সে না হয় মোবাইল দিয়ে করলো। কিন্তু কোয়ালিটির কতটুকু হেরফের হতে পারে অন্তত ইনিশিয়াল লেভেলে, শুরুতে? কোয়ালিটি হচ্ছে একটু খারাপ পাওয়া যাবে, কিন্তু এতটা আহামরি খারাপ না যে হচ্ছে যার জন্য মানে ছবির আউটপুট খারাপ হয়। যদি আপনি ভালো আপনার রুচি থাকে তাহলে আপনি ছোট যেই সব নোকিয়া স্মার্টফোন, মানে স্মার্টফোন নয়, বাটনের যেসব ফোন ছিল, ফিচার ফোনগুলো, সেসব দিয়েও কিন্তু হচ্ছে বেশ হায়ার লেভেলের ছবি অকশনে কোটি টাকাতে উঠে, এরকম অবস্থা হয়। বাটন ফোনের ক্যামেরার ফোন দিয়ে, বাটন ফোন দিয়ে, ক্যামেরার ফোন দিয়ে কোটি টাকার দামের হচ্ছে অকশনে আসে। কিন্তু আমরা হচ্ছে সবসময় এটা ইয়ে করি যে কোয়ালিটি খারাপ হবে, মানে কোয়ালিটি বলতে আমরা আগে ডিএসএলআর কে আগে হচ্ছে প্রায়োরিটি দিয়ে দিই। আবার এখন তো এআই এর যুগ, ফটোটাকে এডিট করা বা ভিডিওটাকে এডিট করাও বিষয়টা অনেক সহজ, খুবই ইজি এই জেনারেশনে। একজন স্টুডেন্ট ঠিক আছে ফটোগ্রাফি শুরু করার ক্ষেত্রে কোন সময় সে যদি আগ্রহী হয় আর কি, তাহলে কোন সময় থেকে হচ্ছে যে সে শুরু করতে পারে, আর এই শেখাটা কেমন সময় লাগতে পারে? এখন বিষয় হচ্ছে শেখার তো কোনো শেষ নাই। সো এখন শুরু যদি করার বিষয় হয় তাহলে একটা স্মার্টফোন দিয়ে সে যদি কিছু কিছু সময় তার জীবনের পাশাপাশি একটু যদি দেয়, 5 মিনিট হলেও যথেষ্ট সেটা। সারাদিনে তো আমরা প্রচুর সময় টিকটক, ফেসবুক, ইউটিউবে করতেইছি, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, মানে এর ভিতর থেকে সারাদিনে 5টা মিনিট বা 10টা মিনিট যথেষ্ট। আচ্ছা, কিন্তু নিয়ম করে রুটিন মাফিক এই কাজটা করলেই যথেষ্ট। এবং আমার মনে হয় যে যেটা আমরা এর আগে আছে যে এসএসসি পাশ করে যদি একটা ছেলে অন্তত এই বিষয়গুলো নিয়ে করতে থাকে, তাহলে ইন্টারমিডিয়েট করতে করতে মোটামুটি ফটোগ্রাফি নিয়ে তার একটা ধারণা হয়ে যাবে। দেন অনার্সে পড়তে গিয়ে বলা যায় যে সে প্রফেশনালি কিছু কাজের ভিতরে এসে ইনশাআল্লাহ যাইতে পারবে, ঢুকে পড়তে পারবে। একজন স্টুডেন্ট তার তো পড়াশোনার একটা ব্যান্ডিজ থাকে, সো তার সময়টা একটু কম। তো সেক্ষেত্রে সে যদি এই পড়াশোনার ফাঁকে বিভিন্ন ইভেন্ট বলতে যেমন জন্মদিন থাকে, বিয়ের মানে ব্রাইডাল ফটোগ্রাফি থাকে, বা ইত্যাদি বিভিন্ন ধরনের ইভেন্টগুলো থাকে, এরকম ছোটখাটো ইভেন্ট কাভার করে একটা ছেলে কেমন ইনকাম করতে পারে? আমরা যদি একটা মিনিমাম, যে তার পড়াশোনার ক্ষতিও করলো না বাট তার ইনকামটাও মোটামুটি হলো, একটা মিনিমাম স্ট্যান্ডার্ড ইনকাম কেমন হতে পারে? যদিও আমরা জানি সবকিছু আসলে নির্ভর করবে তার যোগ্যতা, অভিজ্ঞতার উপর। অবশ্যই। তারপরে একটা আশাব্যঞ্জক আমরা কথা কি বলতে পারি? আশাব্যঞ্জক, প্রথম কথাতে কোনো আশা না রাখাই উত্তম। তো সে হচ্ছে যদি স্টার্ট করতে চায়, যদি ব্রাইডাল হোক, জন্মদিন হোক, কোনো কিছু হয়, তাহলে তাকে মিনিমাম 500 টাকা মতো এরকম পাইতে পারে, এরকম মানে এত শুরুতে এরকম। আচ্ছা, তারপরে হচ্ছে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি এটা বাড়তে বাড়তে যদি সব ঠিক থাকে, প্রফেশনাল লেভেলে যদি এটাকে নিয়ে যায়, তার কোয়ালিটি যদি ভালো হয় ছবির, তাহলে সে এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 1 to 2 লাখ এরকম করেও যাইতে পারে, চলে যেতে পারে। হ্যাঁ, কোনো ব্যাপার নেই, খুবই সাধারণ। হ্যাঁ, আর একটা ইভেন্ট, সাপোজ আমি যদি একটা বিয়ের ইভেন্টের কথা ধরি, তো বিয়ের সাধারণত গায়ে হলুদ বা এরকম থেকে ইভেন্টে শুরু হয় দিয়ে, অর্থাৎ 3-4 দিন 5 দিনের একটা ইভেন্ট। সো পড়াশোনার যে খুব বেশি ক্ষতি হবে কিন্তু বিষয়টা এরকম একদমই না। সো আর আবার হচ্ছে যে একটা জন্মদিনের অনুষ্ঠান মানে একটা দিনের হাফ বেলা। সো এই ইভেন্টগুলো কাভার করলেই মোটামুটি জীবন। বিয়ের অনুষ্ঠানগুলো সাধারণত শীতকালে বেশি দেখা যায়, কিন্তু জন্মদিনের অনুষ্ঠান কম বেশি সারা বছরই সবসময় লেগে থাকে। সো এটা চাইলেই হচ্ছে যে একজন স্টুডেন্ট করতে পারে।
ওকে, আমরা আর কথা বাড়াবো না দর্শক। আমরা যে জিনিসগুলো জানলাম যে একজন স্টুডেন্ট যদি ইচ্ছে করে সে তার পড়াশোনার শুরুতেই, অর্থাৎ আমাদের এখন জীবনটা অনেক কঠিন হয়ে আসতেছে, স্পেশালি আইন কামের ক্ষেত্রে আমরা কখনো কখনো বিব্রতকর অবস্থার মধ্যে পড়ি। আমরা যারা গ্রাম থেকে আসি অথবা হচ্ছে যে একটু মিডল ক্লাস ফ্যামিলিতে আমরা যারা থাকি, বাবা মায়ের উপরে এই শুধু পড়াশোনার জন্যে যে কষ্টের দায়ভারটা এটা না দিয়ে আমরা চাইলে নিজের খরচ নিজেই চালাতে পারি। তো এই নিজের খরচ নিজে চালানোর জন্য সবসময় যে চাকরিই করতে হবে বিষয়টা এরকম না, বরং চাকরির পরিবর্তে বা চাকরির পাশাপাশি আমরা এরকম কিছু বিষয় নিয়ে কাজ করতে পারি, কিন্তু বিষয়টা অবশ্যই যেন ভালো লাগা থেকে হয়। মানে ইনকাম আছে তাই আমি করব, বিষয়টা যেন এরকম না হয়, বরং যদি যার ফটোগ্রাফি ভালো লাগে তিনি চাইলে এই ফটোগ্রাফিটা শুরু করতে পারেন, এবং শুরু করতে গেলে স্রেফ তার হাতে থাকা একটা স্মার্টফোন দিয়েই যথেষ্ট, এটা দিয়ে শুরু করতে পারে। আর বর্তমানে এআইয়ের যুগ, প্রচুর টুলস ওয়েবসাইট আছে যেখানে এই একটা তোলা ছবিকে এডিট করে ডেলিভারি দেওয়ার জন্য খুব সহজ অনেকগুলো পথ রয়েছে। সেই পথের মাধ্যমে আমরা হচ্ছে যে এই ফটোগ্রাফি পেশাটাকে আমরা নিজেদের করে নিতে পারি। আর এর পাশাপাশি যে কথা থাকবে, যদি তার ভালো লাগে ফিউচারে তো এই সুযোগ তো থাকতেইছে যে পড়াশোনা শেষ করে চাইলে সে ফটোগ্রাফিটাকে ফুল পেশা হিসাবে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন না, কেন নয়। তো প্রিয় দর্শক, এই আমাদের কথা এখানেই শেষ করি। নকিব, আন্তরিক ধন্যবাদ আমার সাথে সেই শোতে অনেক সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই আপনাকে আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।